দুর্ভোগের বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি কেন? এই বৃষ্টির পিছনে কারণ কি? আবহাওয়াবিদরা কি বলছেন? এই বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো এক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, আবার দক্ষিণে বৃষ্টি হচ্ছে কোথাও 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 বৃষ্টি কম হচ্ছে। যেমন ধরা যাক মুর্শিদাবাদ, বৃষ্টির ঘাটতি সেখানে। আর আজকের ছবি যদি বলি তাহলে দেখুন, গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে শহরের জলছবি অনেকটা এরকম। হলদিরামের ছবি আজ সকালে হলদিরাম, এরপর অফিস টাইম, ব্যস্ততা বেড়েছে, তবে জল নামেনি একটুও। আবার আর একদিকে হলদিরামের আর একদিকে অর্থাৎ নিউ টাউনের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় প্রায় আক্ষরিক অর্থেই গাড়ি ডোবা জল। মানুষের ভোগান্তি বেড়েছে, দুর্যোগে দুর্ভোগ বেড়েছে মানুষের। বলা হচ্ছে ঘূর্ণাবর্ত আর মৌসুমি বায়ু, মৌসুমি অক্ষরেখা জোড়া ফলায় দক্ষিণে এই দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এরকমই বৃষ্টি, শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী অঞ্চল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তবে তারই মাঝে কিছু কিছু জেলায় আবার বৃষ্টির ঘাটতিও রয়েছে। উত্তরের 3 আর দক্ষিণের 5 জেলায় বৃষ্টি হয়েছে কম, বৃষ্টির ঘাটতি। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? একে তো বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টি, উত্তরেও এবং দক্ষিণেরও কিছু জেলায় আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টি তো ছেড়েই দেওয়া গেল, সেখানে বৃষ্টির ঘাটতি কেন? দেখো, ভারতের মৌসুম ভবন একটা লং রেঞ্জ ফোরকাস্টে বার্তা দিয়েছিল যে বৃষ্টির এবারে খুব বেশি পরিমাণ বৃষ্টি হবে এমনটা নয়, বরং বৃষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে। এবং এই যে পূর্ব ভারত, সেই পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একটা ঘাটতির, এবারের বর্ষায় বৃষ্টির একটা ঘাটতির সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় আমরা বর্ষা যখন এসেছে উত্তরবঙ্গে নির্ধারিত দিনের 2 দিনের মধ্যে, এবং এই দক্ষিণবঙ্গেও 12ই জুনের মধ্যে বর্ষা চলে এসছে নির্ধারিত দিনের 2 দিনের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ে বর্ষা প্রায় এলেও অর্থাৎ বর্ষার বৃষ্টি সেভাবে পাওয়া যায়নি আমাদের রাজ্যে। এই যে হাল, তাতে বেশ কিছু জেলাতে বৃষ্টির ঘাটতি এখনো, এই যে অতিবৃষ্টি হচ্ছে বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে, তাতেও ঘাটতি থেকে গেছে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, তাহলে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান যেমন, তেমনি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে কলকাতাতে বৃষ্টির সারপ্লাস রয়েছে, প্রায় 20% মতো বেশি বৃষ্টি হয়েছে। আমরা যদি মৌসুমি বায়ু বা প্রতি বছরের মনসুনের প্যাটার্ন দেখি, সেই প্যাটার্ন তো বলছে যে যদি উত্তর 24 পরগনা নদীয়ায় বৃষ্টি হয় তাহলে মুর্শিদাবাদে বৃষ্টি হবে, ওপাশে দুর্গাপুর আসানসোলের দিকে যদি বৃষ্টি হয় বা পশ্চিমের জেলায় বৃষ্টি হলে তাহলে বীরভূমেও বৃষ্টি হবে। কিন্তু এবারে দেখা যাচ্ছে এই প্যাটার্ন গেছে বদলে, কোথাও কোথাও খুব কম সময়ের মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যেমন বলছিলে তুমি মুর্শিদাবাদের কথা, মালদার 2 দিনাজপুরের কথা, সেখানে আবার বৃষ্টি কম হচ্ছে। ওদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, সেখানে বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। এই প্যাটার্নটা গেছে বদলে কেন? একদমই, অর্থাৎ যে বর্ষার বৃষ্টি সাধারণত সব জায়গাতেই একই রকম হয়, তবে মৌসুমী অক্ষরেখা, যেমন এই যে জোড়া ফলা যেটা বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা দক্ষিণে ছিল মৌসুমী অক্ষরেখাটি, এবং এটি আবার উত্তরের দিকে শিফট করে গেছে। অর্থাৎ এই যে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক জায়গায় না থাকা
এবং ফ্ল্যাকচুয়েট করা, এর কারণ যেমন একটা রয়েছে। আর তাছাড়া মানে অতিবৃষ্টি অল্প সময়ের মধ্যে সামান্য জায়গায় অতিবৃষ্টি, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি, এই প্রবণতা বাড়ছে। এই কারণে এই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির ঘাটতিটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে আমরা দেখছি বৃষ্টির সারপ্লাস রয়েছে, তবে নিচের দিকের মালদা এবং 2 দিনাজপুর, তার মধ্যে উত্তর দিনাজপুরে সব থেকে বেশি ঘাটতি রয়েছে। এবার এখনো পর্যন্ত, অর্থাৎ জুন মাসের প্রায় প্রথম সপ্তাহ থেকে এই জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, আজ 10 তারিখ, এই 10 তারিখ পর্যন্ত যে ঘাটতির হিসাব আলিপুর আবহাওয়া দপ্তর যে চার্ট দিয়েছে তাদের ওয়েবসাইটে, তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব থেকে বেশি ঘাটতি রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, আর দক্ষিণবঙ্গের অথচ বিশ্বজিৎ আমরা দেখছি উত্তরবঙ্গের মানে পাহাড় যেখানে, হ্যাঁ মানে আমি যদি দেখি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কিছুটা অংশ, আলিপুরদুয়ার, সেখানে ভারী বৃষ্টি এবং থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অথচ তার থেকে একটু নিচেই যদি আমরা চলে আসি, 2 দিনাজপুর, মালদা বা এদিকে মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমানের কথা তুমি বলছিলে, সেখানে ঘাটতি। এই যে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয়, বর্ষাকালে আমাদের যে বৃষ্টি হয়, তাতে মেঘের একটা চলন থাকে, একটা প্যাটার্ন থাকে, সেটা কিভাবে বদলে যাচ্ছে? এই কারণে, অর্থাৎ যখনই মৌসুমী অক্ষরেখা ফ্ল্যাকচুয়েট করে, তার সঙ্গে সঙ্গে এই যে জলীয় বাষ্প যাওয়ার তার ধরনটা বদলায়, এবং সেই কারণেই যেখানে যেখানে মৌসুমী অক্ষরেখা বদলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণে যখন থাকে তখন দক্ষিণের দিকের কিছু জেলাতে বৃষ্টি হয়। তবে এই রকম ভাবে যে প্রতি জেলা অনুযায়ী যে বৃষ্টির ঘাটতি, এটা মানে খুব বেশি যে ঘাটতি এমনটা নয়। তবে এই ঘাটতি হয়তো বর্ষার মধ্যে অনেক জায়গাতেই পূরণ হতে পারে। তবে এবারে একটু ঘাটতি থাকবে, অর্থাৎ সারপ্লাস যে রেইন সেটা হবে না, এটা আগেই পূর্বাভাস দিয়েছিল ভারতের মৌসুম ভবন। সেক্ষেত্রে বৃষ্টির একটা ঘাটতি, অর্থাৎ বিশ্বজিৎ দেখো, যখনই বৃষ্টি আসছে একেবারে ভাসিয়ে দিচ্ছে, মানে খুব কম সময়ের মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে দক্ষিণের কখনো কখনো কোনো জেলায় বা উত্তরেরও বেশ কিছু জেলায় দেখা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অথচ এদিকে খাতায় কলমে বৃষ্টির ঘাটতি। আমি যদি দক্ষিণের কথাই বলি, তাহলে দক্ষিণের রাজ্যগুলো, এই দক্ষিণবঙ্গের রাজ্যগুলোর মধ্যে বা মাফ করবেন জেলাগুলোর মধ্যে থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এবং আশপাশের অঞ্চল, দেখা গেল গতকাল থেকে টানা ভারী বৃষ্টি। এই প্যাটার্নটাকে কিভাবে দেখছে হাওয়া অফিস? কারণ এটাই প্রথমবার নয়, আমরা ঠিক সপ্তাহ 2 আগেও দেখেছিলাম ঠিক একই রকম হয়েছিল, টানা ভারী বৃষ্টি, তার জন্য জলমগ্ন শহর। একদমই, যেখানেই এই বর্ষার মেঘ থাকছে সেখানেই বৃষ্টি হচ্ছে। আর এই চরম যে আবহাওয়া, এটা কিন্তু সার্বিকভাবে যে একটা বিশ্ব উষ্ণায়ন আমরা দেখেছি, যে শীতের সময় অল্প কয়েকদিন খুব ঠান্ডা, অর্থাৎ টেম্পারেচার অনেকটা ফল করে, কিন্তু সেভাবে লং রেঞ্জে যে একটা ঠান্ডা থাকে সেরকমটাও পরিবেশ বদলে যাচ্ছে। ঠিক সেইভাবেই যে বৃষ্টির মধ্যেও যে বর্ষার আসার পর যে এক নাগারে বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি, সেই বৃষ্টির বদলে যে চরম বৃষ্টি, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি, সেই বৃষ্টির প্রবণতা বাড়ছে। কারণ এর প্রবণতা একটাই কারণ, যে এই এল নিনো যে প্রভাব, সেই প্রভাবে যেমন গরম বাড়ছে, ঠিক তেমনি ভাবে চরমতা, অর্থাৎ আবহাওয়ার যে চরম ভাবাপন্ন আবহাওয়া, তার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা বাড়ছে। অর্থাৎ অল্প জায়গায় মানে বেশি পরিমাণে বৃষ্টি অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে, সেটা যেমন বাড়ছে, তেমনি শীতকালে ঠিকই। বিশ্বজিৎ, তুমি মৌসুম ভবনের কথা বলছিলে। মৌসুম ভবন যখন প্রথমেই বলেছিল যে এবছর মনসুন মরশুমে, অর্থাৎ বর্ষাকাল বলি যাকে আমরা, সেই সময় বৃষ্টির ঘাটতি থাকবে। এখনো পর্যন্ত তা প্রায় অক্ষরে খাতায় কলমে মিলে গেছে, বৃষ্টির ঘাটতি রয়েছে। এবং সে সময় মৌসুম ভবন বলেছিল যে এটা এল নিনোর প্রভাব বলে ভাবা যেতে পারে। এবং এল নিনোর প্রভাবে কি হয়, এক তো বৃষ্টির ঘাটতি দেখা যায়, মানে পুরো মরশুমে যতটা বৃষ্টি হওয়ার কথা তার তুলনায় অনেক কম বৃষ্টি হয়। পাশাপাশি এটাও দেখা যায় খুব কম সময়ের মধ্যে কোনো জায়গায় ভারী বা অতি ভারী বৃষ্টি হয়ে যায়। যে ছবি আমরা দেখছি, গত কয়েকদিন দেখেছি আমরা, আবার গতকাল থেকেও দেখছি, খুব কম সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, জল জমে গিয়েছে। আর এই যে উত্তরে এখন যা অবস্থা, তাতে উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের পূর্বাভাস কি?
বা দক্ষিণবঙ্গে এই বৃষ্টি কি নাগারে চলবে? আগামী সপ্তাহে কি হবে? আবহাওয়া অফিস কি বলছে একবার শোনা যায়। মনসুন ট্রাপ সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপরের 5টা জেলাতে সতর্কতা রয়েছে এবং নিচের 3টে জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী 3-4 দিন পর্যন্ত জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা প্রবেশ করছে। তার জন্য দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় 1-2 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে কম। আর আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ উপকূল অঞ্চলে কিছুটা দমকা হাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতও রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি হলেও না হয় কোনো কথা ছিল, কিন্তু এ তো সপ্তাহের মাঝে কাজের দিনে রাত ভোর নাগারে বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে কাজে যারা বেরোবেন, যারা অফিসে স্কুল কলেজে বেরোবেন, তাদের তো মাথায় হাত। হলদিরামের ছবি দেখুন, আজ সকালে কি ছবি ছিল, কতটা জল জমেছিল। এবং সেখানেই আমার সহকর্মী সুদীপ্ত ছিলেন। সুদীপ্ত বলছিলেন যে কতটা জল জমেছে, কিভাবে গাড়িগুলো জলে আধডোবা হয়ে রয়েছে। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে কলকাতায়। এই মুহূর্তে হলদিরামে রয়েছি, হলদিরাম রোড যেখানে দীর্ঘদিনের সমস্যা। এখানে দেখা যাচ্ছে যে হলদিরাম রোড পুরোপুরি জলে কিন্তু একেবারে ডুবে গিয়েছে। চলাফেরা অসুবিধা হচ্ছে সাধারণ মানুষকে এবং জল পেরিয়ে কিন্তু আসতে হচ্ছে। দেখা যাচ্ছে একটি গাড়ি, সেই গাড়িও কিন্তু জলে ডুবে গিয়েছে, অর্থাৎ একেবারে হাঁটু সমান জল এই হলদিরাম রোডে এবং পুরো রাস্তা কিন্তু একদম ডুবে রয়েছে। দীর্ঘদিনের সমস্যা এই হলদিরামে, এই ছবি কিন্তু এখনো বজায় রয়েছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর ওদিকে বৃষ্টি, অতিবৃষ্টিতে পাহাড়ে ধস নেমেছে অতিবৃষ্টিতে এবং তার জন্য রাস্তা বন্ধ। এর একবার পাহাড়ে ধস দেখুন সেই ছবি। সিকিমের সিংতাম 20 মাইল। বাংলা সিকিম লাইফলাইন বন্ধ ধসের জেরে। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে সিকিম যেতে গেলে বিকল্প রুটে ঘুরপথে যেতে হচ্ছে। অবিরাম বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে সিকিমের রংপো আর সিংতামের মাঝে ধস নেমে। অনেকটা ঘুরে এবার যেতে হচ্ছে। বিকল্প এই ঘুরপথই এখন ভরসা। এই বিকল্প রুট কি? এই বিকল্প রুট শিলিগুড়ি থেকে সেবক হয়ে 717 জাতীয় সড়ক পেডং হয়ে, পাকিয়াং হয়ে, রানীপুল হয়ে গ্যাংটক যেতে হচ্ছে। গ্যাংটক থেকে মল্লি হয়ে তিস্তা বাজার, সেবক, শিলিগুড়ি, কারণ মল্লির ওখানেই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। তিনটি বিকল্প রুট রয়েছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার। এই 3টি বিকল্প রুটই ধরতে হচ্ছে, তার কারণ 10 নম্বর জাতীয় সড়ক ধস নেমে বন্ধ। এ ছিল উত্তরের ছবি। আর যদি আমি দক্ষিণের কথা বলি তাহলে কাকদ্বীপের ছবি আপনাদের দেখাতে হবে। কাকদ্বীপের কি অবস্থা একবার দেখুন, কারণ দক্ষিণেও ভারী বৃষ্টি। যখন দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হচ্ছে তখন সেখানে ভারী বৃষ্টিতে কি অবস্থা সেখানকার বাঁধের, তা দেখতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গ্রামবাসীরা মন্ত্রীকে পেয়ে তারা দাবি জানান স্থায়ী বাঁধ করে দিতে হবে এবং মন্ত্রী আশ্বাস দেন যে জমি পেলে স্থায়ী বাঁধ করা সম্ভব। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা
তিনি গিয়েছিলেন পাথর প্রতিমার জি প্লট এলাকা পরিদর্শনে। পাথর প্রতিমা বিভিন্ন দ্বীপগুলো ভাঙন হতে পারে সম্ভাবনা, সেগুলো আমরা পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখানকার যারা কার্যকর্তা জনগণ আছে তাদের বলেছিলাম, সেই উদ্দেশ্যে সবাইকে একসঙ্গে যৌথভাবে নিয়ে এসে এই এলাকার কী কী অসুবিধায় মানুষজন আছে তা দেখে আগামী দিনে যাতে এটা পাকাপোক্ত কিছু করতে পারি তার জন্য সেই আশ্বস্ত করলাম যে আপনারা ল্যান্ড দিন, জমি দিন, আমরা পাকাপোক্ত ব্যবস্থা করে দেবো। আমরা গতকালই দেখেছিলাম পুরমন্ত্রী আসানসোলের রাস্তায় তিনি রাস্তার পাশে যে বাস পার্ক করে রাখা আছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন, বলেন রাস্তায় এইভাবে বাস রাখা যাবে না, গাড়ি এইভাবে বেআইনিভাবে পার্ক করা যাবে না, ফুটপাতে দোকান এইভাবে রাখা যাবে না। তারপরে আজকের ছবি দেখুন, গতকালের পরে আজ আসানসোলে মন্ত্রীর কড়া বার্তার পর ফুটপাত দখল মুক্ত করা হলো। 24 ঘন্টার মধ্যে ফুটপাত দখল মুক্ত করল প্রশাসন। দীপক আছে আমার সঙ্গে আসানসোল থেকে। দীপক, নির্দিষ্টভাবে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু হয়েছে, কোথা থেকে কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে আসানসোল এইভাবে পুরো আসানসোলকে এইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে? একেবারে মন্ত্রীর কড়া বার্তার পরই আসানসোল পৌরসভা ফুটপাত দখলমুক্ত অভিযানে নামলো। আসানসোল বাস স্ট্যান্ড থেকে একেবারে আসানসোল কর্পোরেশন মোড় রাহালেন পর্যন্ত যে ফুটপাত দখল করে পড়ে দীর্ঘদিন ধরে দোকান বসেছিল, যে সাইকেল স্ট্যান্ড ছিল সেই সাইকেল স্ট্যান্ড দখল করে পড়ে দোকান বসানো হয়েছিল, সেটা কিন্তু মন্ত্রী গতকালই পরিদর্শনে গিয়ে পরে নির্দেশ দেন কি এইভাবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যেই ফুটপাত তৈরি করা হয়েছে সেই ফুটপাত দোকানদাররা কোনোভাবে বসবে না। এরপরে আমরা দেখতে পেলাম আজ সকাল থেকে আসানসোল পৌরসভা প্রশাসনকে সাথে নিয়ে সেই ফুটপাতে থাকা দোকান বুলডোজার চালিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। ফুটপাতকে যে পুরানো রূপ ছিল সাধারণ মানুষের চলাফেরার জন্য সেই রূপে ফেরালো আসানসোল পুরসভা, এবং যে দোকানদাররা ছিল তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে কি আগামী সময় ফুটপাত দখল করে কোনোভাবে দোকান করা যাবে না। পুরমন্ত্রী জানিয়েছেন কি শুধু আসানসোল বাজার নয়, আসানসোল শহরের যে অঞ্চলে ফুটপাত দখল করে দোকানদার বসেছে, ফুটপাত দখল করে রেখেছে, সেই ফুটপাত কিন্তু দখল মুক্ত করা হবে আগামী সময়ও। ধন্যবাদ। देखो आपका दुकान क्या को था? मेरा दुकान एक था भैया। अच्छा, मोबाइल का यहाँ पे सामने सब तोड़ दिया? आपने बोला रहा सुबह में खाली करना पड़ रहा, आधा सामान से बर्बाद हो गया। कुछ टाइम नहीं दिया भैया, कोई टाइम नहीं दिया। না কোনো নোটিশ দিল, না কোনো সময় দিল, না কিছু দিল। হঠাৎ সকালে এখানে দোকান খুলে বুলডোজার এখানে নিয়ে এলো, দাম করে মানুষ থাকুক মরে যাক কোনো চাপ নিয়ে ওদের চালিয়ে দিল। আমাদের মাল ফলে যেটা দেখান না সব নষ্ট হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে। আর মানে লোন চলছে, এই চলছে, আবার ধার করে করতে হবে। জানি না কি করবো, সুসাইড করবো না বাঁচবো জানি না। গরিব লোক আছে, আমাদের মোবাইল রিপেয়ারিং দোকান আছে, আমার অনেক সামান ছিল এখানে, দুদিন টাইমও দিল না। টাইম দিলে আমরা মাল পাতি সব সাইড করে নিত। সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করে খালি করবো দোকানগুলো? হ্যাঁ, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। যখন ভেঙে দিয়েছে তারপরে আবার নোটিশ দিয়ে যাচ্ছে কি 15 দিন সময় আছে, এভাবে হয়? বারাসাত মেডিকেল কলেজ গতকালই আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায় তিনি ভিজিট করেছেন এবং তারপরে যা যা দেখে নিয়ে এলেন তিনি সেই অনুযায়ী ব্যবস্থা। কাল ভিজিটের পর আজ শোকজ। স্বাস্থ্য ফেরাতে কড়া মুখ্যমন্ত্রী 12 জন কর্মীকে, বারাসাত মেডিকেল কলেজের 12 জন কর্মীকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কর্তব্যে গাফিলতির। এরা কারা? 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার এবং 2 জন সিস্টার ইনচার্জ শোকজ। কর্তব্যে গাফিলতির কারণ দেখাতে হবে তাদের। এই দেখুন গতকালের ছবি, যখন তিনি গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, দেখুন তার সামনে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে।
তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। পাঁশকুড়া পূর্বের বিজেপি বিধায়ককে সামনে পেয়ে এবার ফুল চাষিরা তারা দাবি জানালেন, ব্যবসায়ীরা তারা দাবি জানালেন কোলাঘাটে একটা স্থায়ী ফুলের মার্কেট করতে হবে। সুজিত ভৌমিক আছেন আমার সঙ্গে। সুজিত, এখানে এই স্থায়ী ফুলের বাজার কতটা জরুরি? ভীষণভাবে জরুরি, কারণ তুমি জানো, যদি খোঁজ রেখে থাকে যারা, তারা জানবেন, কারণ পূর্ব মেদিনীপুর হলো ধানের পরেই পান বা ফুলের চাষের জন্য বিখ্যাত এবং এই পেশার সঙ্গে বহু মানুষ যুক্ত রয়েছে। কোলাঘাট, পাঁশকুড়া এলাকা, তমলুক এলাকার বহু মানুষ তারা কিন্তু যুক্ত এবং তাদের নির্ভর করতে হয় কোলাঘাটের অস্থায়ী ফুল বাজারের উপর। সেখানেই তারা বিক্রি করেন ফুল এবং প্রতিদিন তাদের যে বাজারে যেতে হয় সেখানে কিন্তু একবারে অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে জল, ঝড়, বর্ষা সবটাকেই কিন্তু মাথার উপর নিয়ে, এবং সেটা যে একেবারে তাদের কাছে ভালো বিষয় নয়, তারা কিন্তু বারবার সব সরকারের কাছে আবেদন করেছেন এবং অতনু শেষ পর্যন্ত পালা বদলের পর একটা আশার আলো দেখছেন। কেন দেখছেন? বাজেট যে শব্দ প্রকাশ হয়েছে সেখানে কিন্তু কিছু টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে, তাই সেই টাকায় কাজ দ্রুততার সঙ্গে হোক এমনটাই দাবি করে বা পরিকল্পনা করে জেলা সভাধিপতি এবং স্থানীয় যিনি কোলাঘাটের বিধায়ক পূর্ব পাঁশকুড়ার, তারা কিন্তু একেবারে ফুল চাষিদের কাছে গিয়ে কথা বলেছেন এবং জেলা শাসকের কাছে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার জন্য একবারে পৌঁছে দিচ্ছেন স্মারকলিপি। বেশ, আমাদের ফুল চাষের উপর নির্ভরশীল, ফুল অনেকভাবে নষ্ট হচ্ছে, ফুল সেভাবে যেদিন বিক্রি হচ্ছে না, সেই ফুলটা ফেলে দিতে হচ্ছে। এই ব্লকের অনেক মানুষ এই ফুল চাষের উপর যেহেতু তাদের জীবিকা নির্বাহ করে, সভাধিপতি সাহেবের সঙ্গে, জেলা সভাধিপতি সাহেবের সঙ্গে আমরা ফুল মার্কেট দর্শন করতে যাই। এদিকে ফুল মার্কেটের সভাপতি, সেক্রেটারি সবাইকে নিয়ে আমরা গেছিলাম ডিএম সাহেবের কাছে, ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। স্থায়ী ফুল মার্কেট করার ক্ষেত্রে আমাদের সরকার প্রায় নিয়ার অ্যাবাউট 10 কোটি টাকা স্যাংশনও করেছেন। আমরা জেলা শাসককে অনুরোধ করেছি বাজারটি পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ওই স্থানের যে ফুল বাজারের জায়গা তা প্রশস্ত করে বাজারে মেঝে, শেড, পর্যাপ্ত আলো, পানীয় জল, শৌচাগার সহ বিভিন্ন ধরনের পরিষেবাযুক্ত একটি ফুলের হাব গড়ে তুলুক, যেখানে ফুলের সংরক্ষণের ব্যবস্থা থাকবে।